শুরু হয়ে গেছে বিশ্বকাপ, পাল্টে গেছে পৃথিবী। স্বাগত জানাচ্ছি শিকড় টিভি কানাডার অনুষ্ঠানে। আমি বোরহানুল হক সম্রাট। আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তুখোর খেলোয়াড় মামুন জোয়ারদার। অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। আসসালামু আলাইকুম সম্রাট ভাই, আপনাকে। হ্যাঁ, আমাদের যে খেলাটা, নিশ্চয়ই আপনি খেলার দিকে নজর রাখছেন। তো গ্রুপ পর্বের অনেক ম্যাচ তো এখনো হয়নি, অনেক বাকি আছে, কিন্তু এখন পর্যন্ত যা দেখলেন তাতে যেমন অনেকের ড্র, অনেকের 7 গোল খাওয়া, অনেকের নানান কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। আমি ওভারঅল একটু জানতে চাই, দক্ষ সাবেক ফুটবলার হিসেবে আপনার অবজারভেশন গুলো কি বলা হয়? কি এখনো খেলা বাকি আছে, অনেক খেলা। যেরকম আর্জেন্টিনা এখনো খেলা নাই, ইংল্যান্ড এখনো খেলা নাই, তো আপনার এই ফ্রান্স এখনো খেলা নাই। এগুলো দেখার অনেক বাকি আছে। ফুটবলের দেখার অনেক বাকি আছে। দেখতে পারবেন যে ফুটবলের কি হচ্ছে। যেগুলো টিম দেখতেছি, আমি মনে করেছিলাম যে স্পেন অনেক ভালো খেলবে। স্পেন তো ড্র করলো, এবং এমন একজনের সাথে ড্র করেছে। এই খেলাটাতে অনেক ইতিহাস হয়েছে। যা আমি যদি আপনাকে বলি যে স্পেনের যে তারকা খেলোয়াড় ইয়ামাল, তার যে বয়স সেটা হচ্ছে 18 বছর 342 দিন। প্রতিপক্ষর যিনি গোলকিপার ভোজিনিয়া, তার বয়স হচ্ছে 42 বছর 22 দিন। এই দুইজনের বয়সের পার্থক্য হচ্ছে 21 বছর 45 দিন। এটি বিশ্বকাপের একটি রেকর্ড, যে প্রতিপক্ষ দুই দলের খেলোয়াড়দের বয়সের পার্থক্য কত। এটি এবার বিশ্বকাপের অন্যতম প্রধান রেকর্ড। বুঝতে পারলেন? তো ওই দিন শুধু স্পেন ড্র করেছে শুধু তাই নয়, আরো অনেক ইতিহাস তৈরি হয়েছে। তো যেটি আলোচনা করছিলাম আমার অনুষ্ঠান শুরুর আগে, যে ইয়াং প্লেয়ারদেরকে তো আমরা এখনো দেখা শুরু করিনি। এখন সব থেকে আপনি ভালো ইয়াং প্লেয়ার দেখতে পারবেন, যেটা বলেছিলাম জার্মান। আমি যে জার্সিটা পরে আসছি, কালকে দেখছেন ইয়াং প্লেয়াররা কেমন খেলছে। হ্যাঁ, হ্যাঁ, এই 7-1 আসলেই তো আসলে আবার আর একটা দলের কথা মনে পড়ে। তখন একটা ঝামেলা হয় যে 7 গোল তারা খেয়েছিল, সেটি নিয়ে। যদিও আমি ব্রাজিল বা আর্জেন্টিনা কোনো দলের সাপোর্টার নয়, আমি অন্য একটি দলের সাপোর্টার, কিন্তু হ্যাঁ, কিন্তু জার্মানি এই 7-1 গোলে যা করলো, অনেক মোরালি অনেক হাই করে দিয়েছে জার্মানকে অনেক হাই করে দিয়েছে। এই জার্মান টিম সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আমি যদি বলি যে জার্মান টিমের যে ইয়াং সব প্লেয়ার এবার এত ভালো খেলছে, মানে আমি যে কটা গেম দেখলাম ওভারঅল আপনার ওয়ার্ল্ড কাপে, তার ভিতরে কালকে আমার কাছে খুবই ভালো লাগলো জার্মানির খেলাটা। পাসিং, কন্ট্রোলিং সব মিলায় আমার আরেকটা টিমের খেলা ভালো লাগছে। আপনাকে আবার যদি বলি, ব্রাজিল ভার্সেস মরক্কো, এত ভালো লাগলো খেলাটা দেখলাম, কিন্তু ব্রাজিল মনে হয় না ব্রাজিলের মতো খেলা খেললো। আমরা ভিতরে ঢুকবো ধীরে ধীরে। আমি শুধু জানতে চাই যে আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার খেলা, এবং আর্জেন্টিনার কোচ তিনি কোন ছকে তার দলকে খেলাবেন সেটি নিয়ে নানান গবেষণা চলছে। আন্তর্জাতিক গণমাধ্যম, আমাদের দেশের গণমাধ্যম সবাই তুলছে, বিশ্লেষণ করছে যে স্কালোনি আসলে কোন ফরম্যাটে তার দলকে আলজেরিয়ার সামনে উপস্থাপন করবেন। আপনার নিশ্চয়ই কোনো পর্যবেক্ষণ আছে? আমার অবশ্যই পর্যবেক্ষণ আছে। আর্জেন্টিনা হচ্ছে, ওরা এমন খেলতে পারে 4-4-2, আবার 3-5-2 খেলতে পারে। আর্জেন্টিনা সবসময় মনে করবেন যে আর্জেন্টিনার বল মেশিন কিন্তু একটাই আছে। না, সেটি তো আছেই, হ্যাঁ, কিন্তু এই ফরম্যাটটা সে পছন্দ করতে চাচ্ছে কেন? এই দুটো ফরমেশনটা হচ্ছে, দুইটা ফরমেশনে কিন্তু খুব মজা আছে। আমি একটা আমার দেশের কথাই বলি, আমি যখন ন্যাশনাল টিমে খেলতাম, জার্মান কোচ কিন্তু আমাদেরকে প্রথমে 4-4 দিয়ে ট্রাই করছে, তারপরে 3-5-2 সিস্টেমে খেললাম। আমার কাছে মনে হয় 3-5-2 সিস্টেমটা খুবই মজা, কারণ ওটা অ্যাটাক হয় সাইড থেকে, মানে অনেক অ্যাটাকিংটা হয়, ওটা গোল পাওয়া যায়, অনেক কিছু হয়। লেফট সাইড থেকে খেলে, রাইট সাইডে থেকে, মানে অ্যাটাকটা খুব বেশি হয়। জার্মানের কোচ তো আপনি পেয়েছিলেন? জি, অটো ফিস্টার। হ্যাঁ, অটো ফিস্টার কতদিন আপনাদেরকে? 3 মাস মতো আমি পাইছি অটো ফিস্টারে, 3 মাস মতো। ওইখানেও এই ফরম্যাট খেলছে, 4-4-2 আর 3-5-2। আচ্ছা, কিন্তু দলটা যখন আলজেরিয়া, স্ক্যালোনি তখন কি ভাবছেন আসলে? সে ভাবতেছে ওই, আপনি একটা চিন্তা করবেন যে সবসময় কিন্তু মেসি কিন্তু মার্কিং এ থাকবে। মেসি এমন একটা টিমের কিন্তু মেন মেরুদণ্ড, যেটা বলে, যেটা মানে একটা মেসি মাঠে না থাকলে, মানে আমাদের যেমন মেরুদণ্ড, তা মেসিকে তাহলে এই যে ফরম্যাট, দুই ফরম্যাটের কথা ভাবা হচ্ছে, এই দুই ফরম্যাটের মধ্যে মেসির ভূমিকা কি হতে পারে বলে মনে হয়? মেসি আক্রমণাত্মক খেলবে 3-5 সিস্টেমে গেলে, 4-4-2 খেলবে, একটু ডিফেন্সিভ খেলে।
ওরা 3-5 টিমের একটা গোল আদায় করে নেবে মেসি দিয়ে। ওদের ট্যালেন্ট হচ্ছে এটা। আচ্ছা, এবার আমি একটু অন্য দলের দিকে তাকাই, যেটি আপনি বলছিলেন, আমি আপনাকে শেষ করতে দিইনি, যে ব্রাজিল এবং মরক্কো। আমি দেখছিলাম সাকিব আল হাসান, উনি খেলা দেখার পর বলছেন যে খেলাটাতে উনি মনে মনে মরক্কোকে সাপোর্ট করেছেন আসলে, যে মরক্কো যেন জিতে যায়। আমি জানি না এরকম অনুভূতি হয়তো আরো বহু মানুষের হয়েছে যারা ব্রাজিলের সাপোর্টার, কিন্তু চেয়েছেন মরক্কো জিতে যাক। একটু যদি একটু বলেন যে মরক্কোর এই শক্তির উৎসটা কোথায় আপনি দেখেন? আমি আমার ছেলে যখন খেলা দেখতেছিলাম, হ্যাঁ, আমরা দুইজনে অনেক ইয়ে করতেছিলাম, বলছে বাবা তুমি দেখবা হাকিমি কি ভালো খেলে। আমি জানি না, আমার ছেলে হাকিমের হেভি ফর্ম, হাকিমে ডিসিপ্লিন। ওই টিমে বলো তুমি দেখবা ডিসিপ্লিন বাবা, তুমি দেখবা এই টিমের ভিতরে না একটা ইউনিটি আছে। তারপর তুমি কিভাবে বলবা, বা তুমি দেখতে পারবা, দেখবা যে অনেক ভালো ডিসিপ্লিন আছে অনেক। আমার কাছে মনে হয়েছে ওয়ার্ল্ড কাপের সব থেকে ডিসিপ্লিন টিম মনে হলো, এখনো সব খেলা দেখতে পারিনি, আমার কাছে যেটা মনে হচ্ছে মরক্কো অনেক ডিসিপ্লিন। আমি একটু জানতে চাই এই সুযোগে, যে আপনি যেদিন প্রথম আসলেন আপনার গাড়িতে অনেকগুলো বল দেখলাম, এবং আমি জিজ্ঞেস করলাম, আপনি বলছিলেন আপনার ছেলে এগুলো, তার মানে তো ওদের এই খেলাটার ব্যাপারে একটা আলাদা আকাঙ্ক্ষা আছে না, ওরা আলাদা করে দেখে। কি আলোচনা হয় আমি একটু জানতে চাই। আমাদের বলে, আমরা দেখুন আমরা ন্যাশনাল টিমে ফুটবল খেলতাম, বাবা তোমরা তো বাংলাদেশে অনেক ন্যাশনাল টিমে ভালো খেলতাম, তোমাদের টিম কেন ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না, ছোট ছোট টিম আসতেছে, এরা কিভাবে আসে। এটা নিয়ে আমরা অনেক সময় ওনাকে বললাম, বুঝাইলাম যে আমাদের দেশের তো এই যে কুরাসাও, এই যে ভারদে, নতুন নতুন দল, ছোট্ট ছোট দল, 5 লাখ মানুষ, হ্যাঁ ওইখানে দলগুলো আসতেছে, 5 লাখ মানুষ স্পেনকে হারায়। এই কথা যখন তুললেন আমি এই কথাটা বলি, হ্যাঁ আমাদের আসলে দেশের প্রতি বছরে কোচ চেঞ্জ করে কোনো লাভ হবে না। হ্যাঁ, মানে আমাদের দেশের ফুটবলের কথা বলছেন? ফুটবলের কথা বলি, আমার দেশের কথাই বলি একটা কথা। মিডল অফ দ্য টাইমে আমি ওয়ার্ল্ড কাপের আমাদের দেশের দীর্ঘদিনের পরিকল্পনা থাকতে হবে। আপনি কিন্তু যেটা মনে করেন, আমি মনে করি যে দীর্ঘ পরিকল্পনা থাকতে হবে। ইউরোপে বলেন, ইউরোপ দেশ, অমুক দেশ, অমুক দেশ, অমুক দেশে কোচ আনলে এটা হবে, অমুক দেশের কোচ আনলে, আমাদের নিজেকে নিজেদের ঠিক করতে হবে, তাহলে আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে পাবো। আমাদের বাংলাদেশের কথা বলছেন, যখন 48টি দল খেলার সুযোগ হলো তখনই তো বললাম, আমার ছেলেও এটা বলতেছে যে বাবা আমি তোমাদের বাংলাদেশের যে খেলা দেখলাম, এত দর্শক, এত ক্রাউড। আমি বললাম যে হামজা গেছে, বাংলাদেশে অনেক বিদেশি প্লেয়ার গেছে, বাংলাদেশের সব তো বাংলাদেশি, হামজা বাংলাদেশি, এরকম যে গেছে। বললাম যে দেখো আমাদের সময় এটা ছিল না, এখন এগুলো যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের অনেক ডেভেলপ প্লেয়ারদের অনেক ভালো এনভায়রনমেন্ট পাচ্ছে। কিন্তু সব থেকে বড় কথা এই যে কোচ চেঞ্জ করা, এই কোচ চেঞ্জ করতেছি, আমাদের সোজা কথা কোচের পরে ছেড়ে দিতে হবে। বাংলাদেশটা পুরো হস্তক্ষেপ করবে না কোনো, আমি ম্যানেজার, অমুকজন ম্যানেজার, অমুকজন এই এই। তার মানে আপনাদের সময় যে হস্তক্ষেপ হতো, আমাদের সময় অনেক কিছু হস্তক্ষেপ হতো, যেটাকে এখন আর করা যাবে না। এখন সামনে দেখতে হবে ছোট 5 লাখ 10 নাই, সে টিম চলে আসতেছে ওয়ার্ল্ড কাপ খেলতে। আমি সেটাই বলছিলাম যে কেপ ভার্দে যে স্পেনকে ঠেকিয়ে দিল, স্পেন যে কেপ ভার্দের সাথে ড্র করতে বাধ্য হলো, মাত্র 5 লাখের কিছু বেশি মানুষ একটা দেশের জনসংখ্যা, যেটি আমাদের ঢাকার শুধু হয়তো কেরানীগঞ্জেই থাকে। হ্যাঁ, অথবা কেরানীগঞ্জে এর থেকে বেশি লোক থাকে। আসলে এটা ভুল বললাম। আজকেও আমি একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, খাওয়া দাওয়া করার পর আমার ছেলের সাথে বসে এই ব্যাপারে আলোচনা করতেছি, খেলা দেখতেছিলাম। হ্যাঁ, তখন বলতে তো সেরকম সেই জনগোষ্ঠীর একটা দেশের মানুষ স্পেনকে, যারা বিশ্ব চ্যাম্পিয়ন, এবং ইয়ামালের মতো প্লেয়ার যাদের রয়েছে, সেই ইয়ামাল তাকে গোল দিতে পারলো না। মানে এইটাকে কিভাবে দেখেন, এবং এটা অঘটন বলবেন কিনা? আমি মনে করি যে আমার উপরে একটু বেশি চাপ থাকে একটা প্লেয়ারের উপর, সেটা একটা ইয়াং প্লেয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি সবসময় মনে করেন। হ্যাঁ, 18 বছর, 18.5 বছর একটা ভীষণ একটা চাপ আছে, কিন্তু ভালো ছেলে, ভালো খেলে। কিন্তু ইয়ামাল যদি না খেলে তাও কি স্পেন এভারদের কাছে হেরে যাবে বা ড্র করতে হবে? স্পেন কি সেই দল? না, সেই দল না। এটা কি আপনি অঘটন মনে করেন কিনা? আমি প্রথম প্রশ্ন। অঘটন মনে করি। হ্যাঁ, সেটাই। এই খেলা সম্পর্কে যদি একটু বলেন আমাকে। আমি খেলা সম্বন্ধে আপনাদের যেটা মনে হলো যে আপনার ওটা ফিনিশিং যেটা ছিল, ফিনিশিংটা ছিল না ওদেরকে। যে মনে করেন যে 9 জন 11 জন ফুটবল খেলতেছে, একটা ফিনিশ করতে হবে, একটা গোল ফিনিশিং যেটা আছে, একটা ফিনিশিং ছিল না কিন্তু ওই টিমের ভিতরে। হ্যাঁ, এবং আমি দেখলাম পত্রিকাতে যে 801 তারা করেছে, কিন্তু তারা গোলটা দিতে পারেনি। গোলটা দিতে পারে, গোলকিপার ইজ ভেরি গুড। মোট পাসের সংখ্যা 801। গোলকিপার হেভি ভালো খেলছে। হ্যাঁ, এবং আপনি জানেন এই গোলকিপারের বয়স হচ্ছে 40 বছর 42 দিন। আমি ওইটা আমাকে ছেলে বলছে। হ্যাঁ, আমার বলছে ভোজেনিয়া বলছে তুমি জানো না, আমাকে এটাও বলছে তুমি জানো না বাবা, সে হচ্ছে এই অবস্থা।
সে অনেক বয়স্ক গোলকিপার। এই খেলাটা সম্পর্কে আরেকটু জানতে চাই আপনার কাছে, এই যে স্পেন আর ভারতের যে ম্যাচটা। আমি যে কথা বললাম যে ওরা ওই কোচটা কত বছর রাখছে ওইটা আপনি গুগল করে চেক করে দেখেন। কিভাবে সম্ভব হলো একটা গোল না দেওয়া? এই যে নতুন একটি দল, যে দেশের জনসংখ্যা 5.5 লাখের বেশি না, তারা কিভাবে এইরকম একটা রক্ষণ ভাগ দাঁড় করালো স্পেনের সামনে? সম্পূর্ণ মেধা, ডু অর ডাই একটা কথা আছে, বলবো যে আমরা জিতবো, ওদের আমরা জিততে দিব না, এটাই হয়েছে মাঠে। ওরা ফুল স্পিড নিয়ে খেলছে। হ্যাঁ, ওরা ওদের রক্ষণ ভাগে প্রথমে 5 জন, কখনো কখনো 6 জন হয়েছে, সেটা আমরা দেখলাম। আমি একটু জানতে চাই আপনার কাছে যে দক্ষিণ কোরিয়া এবার 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 বিশ্বকাপে এশিয়া কিন্তু খুব ভালো করছে। আমরা একটু আগে আলাপ করছিলাম যে জাপান কিন্তু ডাচদের কাছ থেকে পয়েন্ট নিয়ে নিয়েছে, 2-2 গোলে ড্র হয়েছে। ঠিক সেভাবে দক্ষিণ কোরিয়া কিন্তু চমৎকার, আপনি নিজেও আমাকে বলছিলেন, সেই খেলাটা সম্পর্কে যদি একটু বলেন। কোরিয়া টিমের এগেইনস্টে আমি ফুটবল খেলছি, আমি তো ওদেরকে বলবো হার্ড অ্যান্ড সোল, ওরা প্রচুর পরিশ্রম করতে পারে, প্রচুর পরিশ্রম করে। আপনি বিলিভ করেন আর না করেন, আমি নিজেই ওরা এগেইনস্টে খেলছি, আমি জানি। এবং আমার সব থেকে বড় কথা হচ্ছে কোরিয়া, আমি বলছিলাম যে কোরিয়া আপনাকে ওই প্রথম দিনে এসে কিন্তু আমি বলছি যে কোরিয়া কিন্তু ওদের খেলার ফরম্যাটটা কি ছিল? ওদের ফরম্যাটটা ছিল আপনার 3-5-2 আর 4-4-2। দেখেন ওদের ফরমেশন ছিল 3-5-2 ওরা খেলছে। আচ্ছা, গেছে আবার সবাই নামছে, আবার গেছে আবার নামছে। এই যে জাপান যে ডাচদের কাছ থেকে পয়েন্ট নিয়ে নিল, এটা কি অঘটন বলবো না কি বলবো? আমার কাছে মনে হয়েছে কি জাপানের সাথে ডাচের খেলা কিন্তু আমার ভালো লাগে নাই। যেরকম টিম, ওই টিমের ওয়েট কিন্তু অনেক বড়, ডাচ কিন্তু অনেক বড়, ওইরকম কিন্তু খেলতে পারে না। এই সুযোগটাই জাপান কাজে লাগিয়ে ফেলেছে। জাপান 1 পয়েন্ট যে নিয়েছে, এটা অনেক করছে। এখন কোন টিমের সাথে আমাদের এশিয়ার কোন টিমের সাথে দেখবেন যে ইউরোপ আর এশিয়ার সাথে কোনো খেলা কিন্তু পার্থক্য পাবেন না, এখন অল ইকুয়াল প্লেয়ার হয়ে যাবে। না, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? কায়দাটা কি? ওই যে বললাম পরিশ্রম করতে হচ্ছে অনেক। না, হ্যাঁ, কোচদেরও তো ভূমিকা আছে। কোচের অবশ্যই ভূমিকা আছে। যে দেখেন এখন বাংলাদেশের কথাই আমি একটা বলি, সিম্পল একটা কথা, বাংলাদেশে কিছুদিন আগে আমাদের কোচ কিন্তু চলে গেছে, আর একটা নতুন কোচ নিয়ে এসেছে, পরীক্ষামূলক নতুন একটা কোচ নিয়ে এসেছে। ওকে দিবে আমি জানি না, কিন্তু ওনাকে হস্তক্ষেপ করতে হবে। ওনাকে প্রেসিডেন্ট এসেও কেউ বলতে পারবে না, ম্যানেজার এসেও কিছু বলতে পারবে না। ওনার পুরো দায়িত্ব ওনার কাছে বুঝে নিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের আমার একটা সাজেশন আর কি। আচ্ছা, দলগত আলোচনায় যদি আমি যাই, যে এখন পর্যন্ত যে খেলা এখন পর্যন্ত হয়েছে, যদিও ফ্রান্সের খেলা দেখিনি, ইংল্যান্ডের খেলা দেখিনি, এমনকি আর্জেন্টিনার খেলা দেখিনি, এখন পর্যন্ত আপনার কোন দলের খেলা ভালো লেগেছে, কেন ভালো লেগেছে, একটু যদি বিস্তারিত বলেন। আমি মরক্কোর খেলার কথা বলবো, অনেক ভালো লাগছে খেলা। আপনি যদি মনে করেন যে খেলা ভালো লাগছে মেক্সিকোর খেলা, আমি যদি বলি যে আপনি মেক্সিকোর থেকেও আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়ার খেলা ভালো লাগছে। সাপোর্ট বলতে গেলে খেলাগুলো ভালো লাগছে, ওই কথাগুলো যদি বলেন, আমার কাছে কোরিয়ার খেলা ভালো লাগছে। না, সাপোর্ট না, মানে আপনি একজন সাবেক ফুটবলার, আপনারা জাতীয় দলের ফুটবলার, আপনাদের তো দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা। সেই টিমের গুলো এই খেলাগুলো ভালো লাগছে। সুইজারল্যান্ডও যথেষ্ট ভালো খেলেছে, এরকম ওরা ভালো খেলছে। ব্রাজিলের খেলাটাতে আমি যদি আবার একটু ফিরে যাই, ব্রাজিলের এই মানে নেইমার বিহীন ব্রাজিল, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই যে নেইমারের আসলে নেইমার বিহীন, আমার কাছে মনে হচ্ছে যে নেইমার বিহীন যে ব্রাজিলের যেটা আশা মানুষের, মনে ব্রাজিলে তো অনেকজন মানুষের একটা আশা আছে যে ব্রাজিলের একটা, আপনি ব্রাজিলের সাপোর্টার, আপনার তো একটা আশা আছে যে নেইমার খেললে গোল হবে, এরকম একটা আশা আছে না? এখন এইটা যদি আপনি ওইটার হিসাব করা যায় যে নেইমার করলে গোল হবে, এটা হবে, কিন্তু মাঠের প্রমাণ কিন্তু সেটাই হয়েছে। নেইমার ছাড়া ব্রাজিল হয় না। যে টিমের যে অ্যাটাকিং যে এটা একটু অভাব আছেই, নেইমারের অভাবটা এখনো পূরণ হয় না। আর ফ্রান্সের খেলা সামনে, ফ্রান্সের খেলাটা সম্পর্কে যদি একটু বলেন। যে ফ্রান্সের খেলার কথা আমি যদি বলি যে এমবাপ্পের সব থেকে টপ লেভেলের প্লেয়ার, সে ওই স্পিডি গতি প্লেয়ার আছে, এবং ফ্রান্সের খেলা এখন আমি দেখিনি। অতএব ফ্রান্সের আগাম বলে আমি এখনো আপনাকে বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু আপনাকে এইটুকু বলতে পারি, সিওরিটি দিতে পারি যে ফ্রান্সে কিন্তু চ্যাম্পিয়নের হওয়ার মতো টিম বর্তমানে, অনেক গতিশীল প্লেয়ার আছে ফ্রান্সে। এবার জার্মানির খেলার কথা আপনি বলছিলেন, আপনি জার্মানির গেঞ্জি গায়ে দিলেন দেখলাম। আমি সাপোর্টার, আমি বলছি অল দ্য সাপোর্টার। আচ্ছা, এখন জার্মানির আসলে জার্মানির এই বিশ্বকাপের সম্ভাবনা কেমন দেখেন? জার্মানির শুনেন, মডার্ন ফুটবল যদি কোনো ইয়ে হয়, তাহলে আমি মনে করি যে জার্মান টিম আছে ভালো, মডার্ন ফুটবল খেলে জার্মান। এই বিশ্বকাপে জার্মান চলে যাবে, সেমিফাইনালে চলে যাবে জার্মান।
হ্যাঁ, খেলাটা সেটাই। আমি দেখছি। ওরা সব ভালো ভালো ওরা খেলা খেলছে, খুবই ভালো খেলছে। ওদের গতি ছিল, আপনার পাসিং ছিল সুন্দর, মিস পাস কম ছিল। আপনি যদি এই বিষয়টা এইভাবে বলেন যে মেসির তো এই বিশ্বকাপ খেলবে, এটা অনেকের ধারণা ছিল না। আমরা অনেকে ধারণা করেছিলাম যখন আর্জেন্টিনা জিতলো এবং মেসি বিশ্বকাপটা হাতে নিল। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে যদি আপনি দেখেন যে আমরা যে মেসির খেলাটা দেখতে যাচ্ছি, এই আর্জেন্টিনার খেলা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। সারা ওয়ার্ল্ডে দুইটা টিমের সাপোর্ট করে সবাই, আর্জেন্টিনা ব্রাজিল। মেসিবিহীন আর্জেন্টিনা, আপনি যদি বলেন মেসিকে বসায় রাখবেন, আর্জেন্টিনা কিন্তু অনেক ডাউন হয়ে যাবে। মেসি একটা অন্য জিনিস। না, সেটা একজন ফুটবলার হিসেবে যদি আপনি বলেন যে এই যে মেসি যে এইবারও খেললো, সেটি আপনি কিভাবে দেখেন? আমি খুবই ভালো মতো দেখতেছি তারে। এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, সেমিফাইনালে যাক, ফাইনালে উঠলে দেখা যাবে। সেমিফাইনাল মতো টাইম দিচ্ছে ওদের। আচ্ছা, আর ইংল্যান্ড দলটাকে আপনি কি খেয়াল রাখেন? ইংল্যান্ড অবশ্যই ইংল্যান্ড অনেক ভালো টিম, এখনো মাঠে আমি খেলা দেখিনি, এই জন্য আমি অ্যানালাইসিস কিছুই বলতে পারবো না। কারণ ইংল্যান্ডটা কেমন খেললো, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ইংল্যান্ড কেমন খেলছে, আমি তো এখন খেলা দেখিনি। না, কিন্তু এই বিশ্বকাপে তো বিশ্বকাপে ভালো টিম। হ্যাঁ, বিশ্বকাপে আসার আগ পর্যন্ত তো খেলেই আসতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই তাদের ভিতর টিমের ইয়ে ছিল, গোঠানো ছিল, ফাইটার যেটা বলে আর কি, ফাইট গেম। এখনো আসলে অনেক দল খেলেনি, কিন্তু তার ভিত্তিতে কি আসলে সিদ্ধান্ত করা যায় যে রাউন্ড 16-এ কারা কারা যেতে পারে? রাউন্ড 16-এ আপনি মনে করেন যে বেলজিয়াম, আজকে খেলা দেখছেন কিনা জানি না, আজকে খেলা ছিল বেলজিয়ামের খেলা, হ্যাঁ, মিশরের সাথে। মিশর ভালো খেলছে। আপনার পর্তুগালের খেলা কিন্তু এখন আমি দেখিনি, রোনালদো এখনো খেলা দেখিনি। এসব টিমের গুলা 16টা যদি টিম বলেন তাহলে আমি বলতে পারি স্পেন, ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, তারপর আপনার যাদের জার্সি গায়ে পরে আছে। হ্যাঁ, জার্মান তো এটা তো আছেই, অঘটন করে দিতে পারে, এবার বলা যায় না, চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। জার্মান জিতলে কি সেটা অঘটন হবে? আমি মনে করি। কেন? যেমন সাপোর্টার। না, জার্মান 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারা জিততে পারে না? এবার জিততে পারে, অসম্ভব কিছুই না। অনেক ধন্যবাদ মামুন জোদ্দার ভাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আগামীতে খেলা যত গড়বে আমাদের আলোচনাও তত গড়বে, আর আমরা নিশ্চয়ই সাথে পাবো আপনাদেরও। ভালো থাকবেন সবাই।